দেখে নেব খেলার সময় শিরোনাম। জাতীয় দলের কোচ হিসেবে এখনও চূড়ান্ত নয় থমাস ডুলি। সান ম্যারিনোর বিপক্ষে হামজাদের পারফরমেন্স দেখেই সিদ্ধান্ত নেবে বাফুফে, জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী। আমরা সামনের যে খেলাটা রয়েছে সেটাকে আমরা দেখব, তারপরে আমরা ফাইনালি গিয়ে হয়তোবা বাংলাদেশ ফুটবল ফেডারেশন তার সাথে আনুষ্ঠানিকভাবে চুক্তি করবে। দেশের ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত করার তাগিদ স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের। বললেন, খেলাধুলাকে এগিয়ে নিতে নানান উদ্যোগ নিচ্ছে সরকার। অন্যান্য খেলাও আমি চাই যাদের খেলাধুলার প্রতি জেনুইন আগ্রহ আছে তারা যেন খেলাধুলা পরিচালনা করে। হকি ও কাবাডি নারী দলকে বিশেষ সম্মাননা দিল যুব ক্রীড়া মন্ত্রণালয়। প্রতিটি বিভাগীয় শহরে হকির টার্ফ নির্মাণের প্রতিশ্রুতি। জয় দিয়ে বাংলাদেশ ফুটবল লিগের মৌসুম শেষ করল চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ট্রফি হাতে উদযাপন ফুটবলারদের। ফর্টিসকে হারিয়ে রানার্স আপ হল আবাহনী। এবং বিসিবি নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ। জেলা বিভাগ থেকে 4 জন নির্বাচিত হচ্ছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস ক্লাব ক্যাটাগরিতে। শুরুতে ফুটবল। বাফুফের কোচ ইস্যুতে নতুন করে আলোচনার জন্ম দিলেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি জানান, থমাস ডুলি বাংলাদেশের কোচ হিসেবে এখনও চূড়ান্ত নন। সান ম্যারিনোর বিপক্ষে দলের পারফরমেন্স দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাফুফে। এছাড়া এই মার্কিন কোচকে নিয়োগ দেয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানান সমালোচনা হলেও সেসবে গা ভাসাচ্ছে না ফেডারেশন। সবাইকে মাঠের পারফরমেন্সে নজর রাখতে বললেন সহসভাপতি ফাহাদ করিম। এই তো একদিন আগের ঘটনা। সমর্থকদের সব সমালোচনা উপেক্ষা করে ঘটা করে ফুটবল দলের নতুন কোচকে সবার সঙ্গে পরিচয় করে দিয়েছিলেন বাফুফের সভাপতি তাবিত আউয়াল। তবে কয়েক ঘন্টার ব্যবধানেই কোচ ইস্যুতে নতুন আলোচনার জন্ম দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তার ভাষ্যমতে বাংলাদেশের কোচ হিসেবে এখনও চূড়ান্ত নন থমাস ডুলি। যে কোচটি এসছে তার বিষয়ে ইতিমধ্যে বলা হয়েছে যে আমরা অন টেস্ট আমরা সামনের যে খেলাটা রয়েছে সেটাকে আমরা দেখব, তারপরে আমরা ফাইনালি গিয়ে হয়তোবা বাংলাদেশ ফুটবল ফেডারেশন তার সাথে আনুষ্ঠানিকভাবে চুক্তি করবে। ইতিমধ্যে আমাদের বাফুফের সভাপতিকে বলা হয়েছে যে আপনারা খোঁজ করতে থাকেন, যে এর চেয়েও যদি বেটার আমরা ভবিষ্যতে কাউকে পাই তাকে যাতে আমরা দ্রুত সময়ের ভিতরে আনা যায় কিনা সে বিষয়ে অলরেডি একটা নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিমন্ত্রীর এমন মন্তব্যের পর একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, একজন আন্তর্জাতিক কোচকে কি এভাবে আনা যায়? বাফুফের সঙ্গেও বা কি চুক্তি হয়েছে ডুলির? তবে সান ম্যারিনো ম্যাচের পরীক্ষায় ডুলি পাশ করলেও বাফুফেকে কোনো আর্থিক সহযোগিতা করবে না ক্রীড়া মন্ত্রণালয়। কোলম্যানের বিষয়ে আমার কাছ থেকে সার্বিক সহযোগিতা চেয়েছিল, তো সেটাতে আমি এগ্রিও করেছিলাম। বাট থমাস ডুলির যে বিষয়টি এসছে তার বিষয়ে আমার কাছ থেকে কোনো সহযোগিতা চায়নি বাফুফে। থমাস ডুলিকে কোচ করা নিয়ে এখনও সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করছেন ফুটবল সমর্থকরা। বাফুফের সামনেও হয়েছে মানববন্ধন। তবে এসবে গা ভাসাচ্ছে না ফেডারেশন। মাঠের পারফরমেন্সের দিকে নজর রাখতে বললেন সহসভাপতি। সাফের পরিবর্তে সেপ্টেম্বরে 4 জাতি টুর্নামেন্ট আয়োজনের কথা চলছে, সেখানে ডুলিকে রাখার ইঙ্গিত দিয়েছেন ফাহাদ করিম। আমরা সবাই প্রফেশনাল, আপনারা জানেন ফেসবুক দিয়ে ফুটবল চলে না, প্রফেশনালরা মাঠে ফুটবল খেলে। সো তার পরিচয়, তার অ্যাচিভমেন্ট, তার সাকসেস আমরা মাঠে দেখব। সো আমরা ফেসবুকের দিকে না তাকে আমি সবাইকে অনুরোধ করবো মাঠের দিকে তাকান। যখন কনফার্ম হলাম যে সাফ সেপ্টেম্বরে হবে না, যখন কনফার্ম হলাম চিঠি পেয়ে, তখন আমার সভাপতি মহোদয় বলেছে যে সেপ্টেম্বর উইন্ডোতে আমরা তো টিমকে ডেফিনেটলি খেলাতে হবে। সো ওনার প্রথম চয়েস বাংলাদেশে কোনো কিছু হোস্ট করার। আবার ইন দ্য মিন টাইম উনি এটাও আমাদেরকে বলেছে যে একই সাথে তোমরা বাইরেও দেখো যে বাইরে কোনো জায়গায় এরকম ট্রাই নেশন টুর্নামেন্ট হচ্ছে নাকি। এখন যেহেতু হেড কোচ সাহেব নিয়োগ হয়ে গিয়েছে, আমরা কি হোম করব না এওয়ে করব না কার সাথে খেলবো না খেলবো, ডেফিনেটলি এটা ওনার সাথে আলাপ সাপেক্ষেই হবে। সোমবার থেকে নতুন কোচ থমাস ডুলির অধীনে অনুশীলন করবে বাংলাদেশ দল। 5 জুন সান ম্যারিনোর বিপক্ষে ম্যাচ হামজা জামালদের। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এশিয়ান গেমস কোয়ালিফায়ারে রৌপ্য জয়ের পাশাপাশি প্রথমবারের মতো মূল আসরে জায়গা করে নেয় নারী হকি দলকে বিশেষ সম্মাননা জানিয়েছে যুব ক্রীড়া মন্ত্রণালয়। এদিকে এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জেতায় নারী কাবাডি দলকেও দেয়া হয় সম্মাননা। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। উন্মোচন করা হয় জুনিয়র হকি বিশ্বকাপের জার্সি। এদিকে প্রতিটি বিভাগীয় শহরে হকির টার্ফ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
দেশের ক্রীড়াঙ্গনে নারী খেলোয়াড়দের জয় জয়কার। হকি থেকে কাবাডি, নারী ক্রীড়াবিদরা দেশের জন্য পদক জয়ের পাশাপাশি বয়ে এনেছেন সম্মান। তাদের অনুপ্রাণিত করতে ভিন্ন উদ্যোগ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের, যে অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রী কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। অনুষ্ঠানে এসে সরাসরি নারী খেলোয়াড়দের কাছে যান জাইমা। লম্বা সময় বিভিন্ন বিষয়ে ক্রীড়াবিদদের কাছ থেকে খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী কন্যা। নিজেদের সুযোগ সুবিধা ও অপ্রাপ্তিগুলো জাইমা রহমানের সামনে তুলে ধরেন কাবাডি ও হকির নারী খেলোয়াড়রা। কঠোর পরিশ্রম, নিয়মিত অনুশীলন এবং দলের একতা ও কোচের অনুপ্রেরণায় আমাদেরকে সাহস জুগিয়েছে। সকলের সহযোগিতা ও দিক নির্দেশনায় আমরা আজ এই অবস্থানে পৌঁছেছি। আমরা ভবিষ্যতে দেশের জন্য সর্বোচ্চ চেষ্টা করব এবং দেশের পতাকাকে বিশ্ব মঞ্চে তুলে ধরার চেষ্টা করব। অপ্রতুল সুযোগ সুবিধা সত্ত্বেও দেশের নারী হকি খেলোয়াড়রা বাজিমাত করেছে এশিয়ান গেমস কোয়ালিফায়ারে। রৌপ্য পদক জয়ের পাশাপাশি প্রথমবারের মতো এশিয়ান গেমসের মূল পর্বে জায়গা করে নেয় নারী হকি দল। তাদের এমন সাফল্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছ থেকে 1 লাখ টাকা করে অর্থ পুরস্কারের পাশাপাশি ক্রীড়া কার্ড পেয়েছেন নারী হকি দলের প্রত্যেক সদস্য। আর্থিক প্রণোদনা পেয়েছেন বাংলাদেশ নারী কাবাডি দলও। সদ্য সমাপ্ত বিচ এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক জিতেছিল নারী কাবাডি দল। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে দেশের বিভাগীয় শহরগুলোতে হকির টার্ফ নির্মাণের দাবি জানান ফেডারেশন সভাপতি এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। মাননীয় প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ জানাতে চাই, বিভাগীয় পর্যায়ে অন্তত একটি করে ছোট টার্ফ অথবা 5-a-side হকি টার্ফ স্থাপনের বিষয়টি বিশেষভাবে বিবেচনা করার জন্য। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা হকি প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে বিনামূল্যে খেলার সরঞ্জাম দেওয়ার ব্যবস্থাও করা যেতে পারে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে হকি খেলোয়াড়দের সরঞ্জামের পাশাপাশি বিভাগীয় শহরে 5-a-side টার্ফ নির্মাণের প্রতিশ্রুতি দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আমরা হকির জন্য ছোট ছোট ফুটসলের মতো আমরা গ্রাউন্ড করব, যাতে আমাদের 5-a-side যে হকি খেলার যে প্রবণতা বা হকি খেলার জন্য যে সুযোগ সুবিধা করা দরকার সেটুকু ইনশাআল্লাহ আমরা নিশ্চিত করব পর্যায়ক্রমে। এদিকে জাপানে অনুষ্ঠিত হতে যাওয়া জুনিয়র হকি বিশ্বকাপের জন্য জার্সি উন্মোচন করেছে জুনিয়র নারী ও পুরুষ হকি দল। হয় অফিসিয়াল ফটো সেশন। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ফুটবলের আরও খবর। নতুন কোচের অধীনে অনুশীলন করতে মুখিয়ে আছেন ফাহমেদুল ইসলাম। স্যান মেরিনো ম্যাচ সামনে রেখে নিজেকে সর্বোচ্চ প্রস্তুত করছেন বলে জানিয়েছেন তিনি। ফিফা প্রীতি ম্যাচ সামনে রেখে দেশে ফিরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে বাফুফের গ্রাসরুট কর্মসূচিতে অংশ নেন ফাহমেদুল। সেখানেই নিজের প্রস্তুতি ও নতুন কোচকে নিয়ে প্রত্যাশার কথা জানান এই ফুটবলার। খুব বেশি দিনের আন্তর্জাতিক ক্যারিয়ার নয়, নেই বড় কোনো অর্জন। এরপরও আক্রমণাত্মক ফুটবল, আত্মবিশ্বাসী শরীরী ভাষা আর প্রতিপক্ষের চোখে চোখ রেখে জবাব দেওয়ার মানসিকতায় অল্প সময়ই সমর্থকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন ফাহমেদুল ইসলাম। খুদে ফুটবলারদের কাছেও তিনি এখন অনুপ্রেরণার নাম। তাই তো তাকে কাছে পেয়ে ছুঁয়ে দেখার লোভ সামলাতে পারেনি ছোট্ট ফুটবলাররা। সান মেরিনোর বিপক্ষে ম্যাচ সামনে রেখে এখন দেশে ফাহমেদুল। জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়ে হাজির হন বাফুফের গ্রাসরুট কর্মসূচিতে। যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং মরক্কোর রাষ্ট্রদূতের সঙ্গে খুদে ফুটবলারদের অনুপ্রাণিত করেন তিনি। এমন আয়োজন নিজের কাছেও বিশেষ বলে জানান এই ফরওয়ার্ড। ওনারা অনেক স্ট্রাগল করতেছে, ন্যাশনাল টিমে খেলতে চায়, এটা অনেক ভালো জিনিস। আমার অনেক ভালো লাগতেছে সবাইকে দেখে। তবে এসবের মাঝেও ফাহমেদুলের মাথায় এখন সান মেরিনো ম্যাচ। তার উপর এবার দলের দায়িত্বে নতুন কোচ থমাস ডুলেই। মার্কিন এই কোচের পরিকল্পনা, কৌশল আর খেলার ধরন কেমন হবে তা জানতেও মুখিয়ে আছেন তিনি। আমি অনেক এক্সাইটেড যে আমি নতুন কোচের হয়ে কাজ করতে পারবো। আমি মনে করি যে অনেক ভালো মানের কোচ হবে। আমি অনেক এক্সাইটেড মাঠে নামার জন্য। সামনে ব্যস্ত সূচি বাংলাদেশ ফুটবলের। এই প্রীতি ম্যাচের পর সেপ্টেম্বরে 4 জাতি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনাও রয়েছে। তাই নিজেকে সর্বোচ্চ প্রস্তুত রাখতেই কাজ করে যাচ্ছেন ইতালি প্রবাসী এই ফুটবলার। আমি ইনশাআল্লাহ অনেক প্রস্তুত। আমি আমার সর্বোচ্চটা দিয়ে খেলতে চাই। মানুষ শুধু আমাকে জন্য দোয়া করে যাতে আমি ভালো কিছু করতে পারি। আশা করি অনেক মানুষ আসবে আমাদের খেলা দেখতে। আমি অনেক এক্সাইটেড। আপাতত সব মনোযোগ 5 জুনের ম্যাচে। সান মেরিনোর বিপক্ষে বাংলাদেশকে বড় জয় উপহার দিতে চান ফাহমেদুল। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেশের ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত করার তাগিদ দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। দেশের খেলাধুলার উন্নয়নে সরকার নানান উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি। যশোরে শামসুল হুদা ফুটবল একাডেমিতে এএফসি গ্রাসরুট ফুটবল ডে ও ওয়ার্ল্ড ফুটবল ডেতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। ফিফা এএফসির নির্দেশনা ও বাফুফের ব্যবস্থাপনায় আয়োজিত এই উৎসবে অংশ নেয়
দুই বিভাগের প্রায় 800 খুদে ফুটবলার। এ সময় উপস্থিত ছিলেন বাফুফের সভাপতি তাবিথ আওয়াল এবং বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টাইন রাষ্ট্রদূত। যশোর থেকে আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। ভোরের আলো ফুটতেই ফুটবলের মিলন মেলায় পরিণত হয় যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমি। প্রীতি টুর্নামেন্টে মেতে ওঠে খুলনা ও রাজশাহী বিভাগের বিভিন্ন ফুটবল একাডেমি থেকে আসা 800 খুদে ফুটবলার। দিনব্যাপী এই ফুটবল উৎসবে ভিন্নমাত্রা যোগ করে দেশি বিদেশি হাই প্রোফাইল অতিথিদের উপস্থিতি। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ, বাফুফের সভাপতি তাবিথ আওয়াল, আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো চার্লোস এবং পাকিস্তানের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট অ্যাটাচি জায়ান জাজিস। এমন আয়োজনে আসতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে খুদে ফুটবলাররা। ছোটবেলা থেকে ইচ্ছা যে আমি এখানে বাংলাদেশের ন্যাশনাল প্লেয়ার হব, ফুটবল প্লেয়ার হব। সেই ইচ্ছা পূরণের জন্য আমি এখানে খেলা করতে আসছি। এখানে খেলা করতে এসে আমার খুবই ভালো লাগছে। আজকের দিনটা অনেক সুন্দর, ভালো লাগছে। এই ধরনের একটা আয়োজন আমাদের আরো উৎসাহিত করে তোলে, ফুটবলার হওয়াতে আরো উৎসাহিত করে তোলে। বাংলাদেশের বুকে যে এত সুন্দর একটা একাডেমি আছে, এখানে না আসলে আমরা বুঝতে পারতাম না। আমাদের ছেলেরা অনেক উৎসাহিত হয়েছে ফুটবল নিয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য, যে একটা আশা, এখানে এসে তারা আরো প্রফুল্ল হয়েছে যে আমরা আরো উপরে যাইতে চাই। অনুষ্ঠানে দেশের ক্রীড়াঙ্গনের বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে কথা বলেন জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত করার তাগিদ দিয়ে তিনি বলেন, প্রকৃত ক্রীড়াপ্রেমীদের হাতেই তুলে দিতে হবে খেলার দায়িত্ব। স্বাধীনতার পরে ঢাকা শহরের আওয়ামী লীগের যিনি সভাপতি, তিনি ফুটবল ফেডারেশনের সভাপতি হবেন। গাজী গোলাম মোস্তফা ছিলেন, তারপর মোহাম্মদ হানিফ ছিলেন। মোহাম্মদ হানিফ একদিন আমাকে বলে যে ভাই, আমি ফুটবল পছন্দ করি না, আমি ক্রিকেটের ফ্যান, আমাকে কেন এখানে দিল? তো সেই কারণে অনিচ্ছা সত্ত্বেও অনেককে ফুটবল ফেডারেশনের দায়িত্ব পালন করতে হয়েছে রাজনৈতিক প্রেসারে। এই অবস্থার অবসান হওয়া উচিত। এখন তাবিথ আওয়ালের মতো ক্রীড়ামোদী এখানে আছে। অন্যান্য খেলায়ও আমি চাই যাদের খেলাধুলার প্রতি জেনুইন আগ্রহ আছে তারা যেন খেলাধুলা পরিচালনা করে। শামসুল হুদা একাডেমির আধুনিক ফুটবল প্রশিক্ষণের ভূয়সী প্রশংসা করে স্পিকার একে বাংলাদেশের জন্য এক বিরাট পাওয়া উল্লেখ করেন। পাশাপাশি তৃণমূলের এই চালিকা শক্তিকে এগিয়ে নিতে সরকার প্রধানের নানা উদ্যোগের কথা বলেন তিনি। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি খেলাধুলায় অনেক উৎসাহী। ছোট ছোট খেলোয়াড়দেরকে উৎসাহ দেওয়ার জন্য ইতিমধ্যে অনেক কার্যক্রম গ্রহণ করেছেন। এদিকে ফুটবল ও দেশের সামগ্রিক ক্রীড়া কাঠামো নিয়ে সরকারের সুদূরপ্রসারী ও মেগা পরিকল্পনার কথা জানান বাফুফের সভাপতি তাবিথ আওয়াল। খালি স্টেডিয়াম না, স্টেডিয়ামের আশেপাশে অত সার্ভিস সাপোর্ট দরকার, জিমনেজিয়ামস, ফিজিও সেন্টার, ফার্স্ট এইড এরিয়াস, ফিল্ড ডেভেলপমেন্ট, সবগুলি ধারাবাহিকভাবে আপনারা অতি শিগগিরই কাজ দেখতে পারবেন। সংসদ চলমান অবস্থায় বিভিন্ন এমপিদের মাধ্যমে ক্রীড়াকে নিয়ে আরও জন্য এমপিদের কিছু বক্তব্য সংসদে থাকে। সংসদে ক্রীড়া আইন নিয়ে যেন আরও ইতিবাচক সমালোচনা এবং আলোচনা হয়। অনুষ্ঠান শেষে খুদে ফুটবলারদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, উৎসবে অংশ নেওয়া খেলোয়াড়দের মধ্য থেকে বাছাই করা খেলোয়াড়দের নিয়ে আবাসিক ক্যাম্প করা হবে, যার মাধ্যমে ভালো মানের খেলোয়াড় উঠে আসবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। সময় সংবাদ, যশোর। জয় দিয়ে বাংলাদেশ ফুটবল লিগের মৌসুমে ইতি টানল চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ফকিরেরপুল ইয়াং মেন্স ক্লাবকে 4-1 গোলে উড়িয়ে দিয়েছে তারা। জোড়া গোল করেছেন এবারের আসরের সর্বোচ্চ স্কোরার ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ডরিয়লটন গমেস। এদিন আনুষ্ঠানিকভাবে তাদের হাতে শিরোপা তুলে দেওয়া হয়। এই নিয়ে আবাহনীর সাথে যৌথভাবে সর্বোচ্চ 6 বার চ্যাম্পিয়ন হলো বসুন্ধরা কিংস। আরেক ম্যাচে ফর্টিসকে হারিয়ে রানার্স আপ হয়েছে আকাশী নীলরা। শেষ 5 মৌসুমে এই নিয়ে 4 বার রানার্স আপ হলো আবাহনী। শেষ দিনে ঠিক হয়েছে রেলিগেশনও। ফকিরেরপুলের সাথে অবনমন ঘটেছে আরামবাগের। আগামী মৌসুমে চ্যাম্পিয়নশিপে খেলতে হবে এই দুই দলের। বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আঞ্চলিক ও জেলা ক্রিকেট সংস্থা ক্যাটাগরি থেকে 4 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। এছাড়াও বিসিবি নির্বাচনের জন্য মোট 33টি মনোনয়ন জমা পড়ে। যাচাই বাছাই শেষে ঢাকা বিভাগের গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর জসিম উদ্দিন খান খসরুর মনোনয়ন বাতিল করা হয়। যদিও তার আপিলের সুযোগ রয়েছে। আপিল সফল না হলেও ঢাকা বিভাগ থেকে 2 কাউন্সিলর সাইদ বিন জামান ও এস এম আবদুল্লাহ আল ফুহাদের নির্বাচিত হওয়া নিশ্চিত।
এছাড়া রংপুর, সিলেট ও রাজশাহী থেকে একজন করে প্রার্থী হওয়ায় সেখানেও কোনো নির্বাচন হচ্ছে না। সিলেট বিভাগ থেকে আব্দুল কাইয়ুম চৌধুরী, রংপুর থেকে মির্জা ফয়সাল আমি ও রাজশাহী বিভাগ থেকে মীর শাকরুল আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। বাকি বিভাগে হবে নির্বাচন। এর আগে ক্যাটাগরি 3 থেকে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া নিশ্চিত করেছেন মোহাম্মদ সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। তবে ক্লাব ক্যাটাগরিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। 12 পরিচালক পদের বিপরীতে অংশ নিচ্ছেন 18 জন। যদিও এখনও প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ আছে। আগামী 25শে মে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। বোলারের অ্যাকশন অবৈধ কিনা ম্যাচ চলাকালীনই তা যাচাই করতে পারবেন আম্পায়াররা। লাল বলের টেস্ট ক্রিকেটে ফ্লাড লাইট জ্বললে ব্যবহার করা হবে গোলাপি বল। সময় কমছে টি-20 ইনিংস বিরতির। আর ওয়ানডে ম্যাচে মাঠে ঢোকার সুযোগ পাবেন কোচ নিজেই। এমন সব পরিবর্তনের প্রস্তাব উঠবে 30শে মে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসির বোর্ড সভায়। 2016 টি-20 বিশ্বকাপের কথা মনে আছে? টুর্নামেন্টের মাঝেই হুট করে নিষিদ্ধ করা হয় তাসকিন আহমেদকে। কারণটা অবৈধ বোলিং অ্যাকশন। যদিও পরীক্ষা দিয়ে সে সন্দেহকে ভুল প্রমাণ করেন এই পেসার, তবে ছন্দে থাকার পরও হাতছাড়া হয় একটা বিশ্বকাপ। তাসকিনের মতো যেন কেউ আর ভোগান্তিতে না পড়ে সে সমাধান বের করতে যাচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। আগামী 30শে মে আহমেদাবাদে বসবে আইসিসির পরবর্তী বোর্ড সভা। আর সে সভায় তোলা হবে বেশ কিছু সংশোধনী প্রস্তাব, যার মধ্যে একটা ম্যাচ চলাকালীন করা যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা। আম্পায়াররা হক-আই প্রযুক্তি ব্যবহার করে এই পরীক্ষা করবেন। শুধু তাই নয়, পরিবর্তন আসতে যাচ্ছে টেস্ট ক্রিকেটের নিয়মে। আলোক স্বল্পতায় ফ্লাড লাইট জ্বালানো হলে লাল বলের পরিবর্তে ব্যবহার হবে গোলাপি বল। অবশ্য তাতে সায় থাকতে হবে দুই দলেরই। যদিও ওই গোলাপি বল নতুন হবে নাকি পুরনো, কিংবা তাতে ব্যাট করা দল ক্ষতিগ্রস্ত হবে কিনা, সে বিষয়ে এখনও কোনো ধারণা পাওয়া যায়নি। এছাড়া ওয়ানডে ক্রিকেটের ড্রিঙ্কস ব্রেকে মাঠে প্রবেশের অনুমতি পাচ্ছেন কোচরা। এতদিন পর্যন্ত নির্ধারিত ড্রেস কোডে একাদশের বাইরে থাকা খেলোয়াড়রা মাঠে ঢুকতে পারত। কোচেরও ওই নিয়ম মানতে হবে কিনা তা এখনও নিশ্চিত নয়। এদিকে টি-20 ক্রিকেটকে আরও সংক্ষিপ্ত করার উদ্যোগ নিতে যাচ্ছে আইসিসি। এতদিন ইনিংস ব্রেক 20 মিনিটের হলেও সেটা 15 মিনিটে নামিয়ে আনার প্রস্তাব তোলা হবে বোর্ড সভায়। তাতে অবশ্য দলগুলোর জন্য চ্যালেঞ্জ বাড়বে। কৌশল সাজাতে হবে আরও দ্রুত। এসবই প্রস্তাবিত সংশোধনী বোর্ড সভায় তোলার পর সায় থাকতে হবে সংশ্লিষ্টদের। আহমেদাবাদের ওই বৈঠক তাই এখন বেশ গুরুত্বপূর্ণ আর একটা কারণে। সভায় অংশ নিতে পিসিবি চেয়ারম্যানের ভারত সফর ঘিরে আমন্ত্রিত হলেও এখনও নিশ্চিত নয় মহসিন নাকভির ভারত সফর। সাব্বির মিথুন, সময় সংবাদ। বিশ্বের 38টি দেশের সঙ্গে একযোগে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক হাফ ম্যারাথন ওয়ান রান। ঢাকার হাতিরঝিলে হওয়া দৌড়ে অংশ নেয় 1000-এর বেশি দৌড়প্রেমী। 4 ক্যাটাগরিতে অনুষ্ঠিত ম্যারাথনে অংশ নেন সব বয়সী মানুষ। ওয়ান রান হাফ ম্যারাথন 2017 সালে রাশিয়ায় যাত্রা শুরু করে। এবছর রাশিয়া, চীন, ব্রাজিল সহ 38টি দেশে একযোগে অনুষ্ঠিত হয়েছে এই ম্যারাথন। খেলাধুলার প্রসার এবং বিভিন্ন দেশের সঙ্গে সাংস্কৃতিক সেতুবন্ধন তৈরি করাই এমন আয়োজনের মূল লক্ষ্য। হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জায়মা রহমান উপস্থিত ছিলেন। ম্যারাথনে অংশ নেওয়া সবাইকে অভিনন্দন জানিয়ে নিজেও দৌড়ানোর আগ্রহ প্রকাশ করেন তিনি। So many more. So inshallah next time maybe I'll join you and run. Maybe anyone else. They said love life, stay fit. So yes, that's the motto with which we should continue. The Bandarban Run, Cox Bazar, Chittagong, there's so many more. So inshallah next time maybe I'll join you and run. Maybe we can practice around here. So yes, and definitely these should be encouraged more. There should be more participation of people of all abilities, people, men, women, whatever we can do to help them. মরুর বুকে কাতার বিশ্বকাপ জয়ের সেই ঘোর কাটেনি আজও।
তবে আলবিসেলেস্তারা এবার প্রস্তুত এক মহাকাব্যের জন্য। 2026 উত্তর আমেরিকা বিশ্বকাপে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশনে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আর এই বিশ্বজয়ের এই যাত্রায় মেসি স্ক্যালোনিদের সঙ্গী হচ্ছে বিশেষ এক আকাশযান। আর্জেন্টিনার নিজস্ব বিমান সংস্থা অ্যারোলিনিয়াস আর্জেন্টিনাস উন্মোচন করেছে জাতীয় দলের জন্য বিশেষভাবে তৈরি করা একটা এয়ারবাস। নীল আর সাদার সেই চিরচেনা মোহ, যে রং দেখলে কোটি বাঙালির বুকেও আছড়ে পড়ে আটলান্টিকের ওপারের উন্মাদনা। এবার সেই রঙেই আকাশ মাতাতে প্রস্তুত লিওনেল মেসির আর্জেন্টিনা। বুয়েন্স এইরেসের এজেইজা আন্তর্জাতিক বিমানবন্দরে এখন সাজ রব। আলবিসেলেস্তাদের জন্য প্রস্তুত হচ্ছে অ্যারোলিনিয়াস আর্জেন্টিনাসের বিশেষ এক এয়ারবাস, যার ডানায় ভর করে উত্তর আমেরিকায় শিরোপা ধরে রাখার মিশনে উড়াল দেবে বিশ্ব চ্যাম্পিয়নরা। এই বিমানটির মূল ভাবনাই হলো চতুর্থ বিশ্বকাপ ট্রফি জয়ের অভিযানে জাতীয় দলের সঙ্গী হওয়া। আমাদের নিজস্ব কর্মশালায় কর্মীরা দিনরাত এক করে এর র্যাপিং, লেজ, ইঞ্জিন আর নিচের অংশের কাজ করেছেন। আমরা জোর দিয়েছি 10 নম্বরের ওপর, যা প্রতিটি আর্জেন্টাইনের কাছে এক আবেগের নাম। আশা করছি এবারও আমরা ইতিবাচক ফল পাবো এবং দেশে চতুর্থ ট্রফিটি নিয়ে আসতে পারবো। এই বিমান শুধু লোহার তৈরি কোনো যান নয়, এক আস্ত আর্জেন্টিনা। এর লেজে জলজল করছে সেই জাদুকরি নাম্বার 10, যা দিয়ে এককালে বিশ্ব কাঁপিয়েছেন দিয়াগো ম্যারাডোনা, আর এখন যা কোটি সমর্থকের স্বপ্ন সারথি লিওনেল মেসির নম্বর। বিমানের 2 ইঞ্জিনের শোভা পাচ্ছে অধিনায়কের আর্মব্যান্ডের প্রতীক সি আর 3টা সোনালি তারা। আর্জেন্টাইন ফুটবলারদের কুসংস্কার আর সৌভাগ্যের প্রতি বিশ্বাসের গল্পটাও এখানে জড়িয়ে আছে আষ্টে পৃষ্ঠে। কাতারের মাটিতে বিশ্বজয়ের আগেও তারা পাড়ি জমিয়েছিলেন এমনই এক এয়ারবাসে। তাই চেনা আকাশযানে চড়েই আবারও অপয়া কাটার স্বপ্ন দেখছেন স্ক্যালোনি শিষ্যরা। আমাদের উদ্দেশ্য ছিল পুরো পৃথিবীর বুকে আর্জেন্টাইন একটা বিমান তৈরি করা, আর এই পুরো কাজটা করেছে আমাদের দেশেরই মানুষ, আমাদের নিজস্ব বিমান সংস্থায়। অ্যারোলিনিয়াস পরিবারের সদস্য হিসেবে জাতীয় দলকে বহন করার এই সুযোগ আমাদের জন্য এক পরম সৌভাগ্যের এবং অনন্য এক অনুভূতি। আগামী 11 জুন মেক্সিকো, কানাডা আর মার্কিন যুক্তরাষ্ট্রে পর্দা উঠবে বিশ্ব ফুটবল মহাযজ্ঞের, যেখানে গ্রুপ জেতে আলজেরিয়া, অস্ট্রিয়া আর জর্ডানের মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। কোটি ভক্তের প্রার্থনা আর বুক ভরা প্রত্যাশা নিয়ে নীল সাদার এই বিমানটি যখন আমেরিকার আকাশে ডানা মেলবে, তখন প্রতিটি আর্জেন্টাইনের মনে প্রতিধ্বনিত হবে একটাই সুর, এবার লক্ষ্য চতুর্থ নক্ষত্র। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। ফুটবল বিশ্বকাপ নিয়ে বিশ্বজুড়ে সমর্থকদের উন্মাদনা এখন তুঙ্গে। আর এই উন্মাদনার বড় একটা অংশ জুড়ে থাকে প্যানিনির অফিসিয়াল বিশ্বকাপ স্টিকার অ্যালবাম। তবে এবারের চিত্রটা একটু ভিন্ন। প্রতিবেশী দেশ চিলিতে দেদারসে বিক্রি হলেও বিশ্ব চ্যাম্পিয়নদের নিজের দেশে দেখা দিয়েছে স্টিকার অ্যালবামের তীব্র সংকট। ফলে সস্তায় অ্যালবাম আর স্টিকার পেতে হাজার হাজার আর্জেন্টাইন এখন সীমান্ত পাড়ি দিয়ে ছুটছেন চিলির সান্তিয়াগোতে। ফুটবল বিশ্বকাপ এলেই সমর্থকদের মধ্যে শুরু হয় এক অন্যরকম প্রতিযোগিতা। বিশ্বকাপ মানে এখন শুধু মাঠের 90 মিনিটের খেলা নয়, এটা কোটি ভক্তের আবেগ, রোমাঞ্চ আর অদ্ভুত এক পাগলামি। কে কত কালারফুল জার্সি পরলো, কার চুল পতাকার রঙে রাঙলো, আর কার পতাকা কত বড় হলো, এগুলোই হয়ে ওঠে প্রতিযোগিতার বিষয়। বাংলাদেশে ফুটবলারদের স্টিকার সংগ্রহ করা এককালে বেশ জনপ্রিয় হলেও এখন আর সেই চল দেখা যায় না। কিন্তু প্যানিনির অফিসিয়াল বিশ্বকাপ স্টিকারের আবেদন বিশ্বজুড়ে এখনো অটুট, যার প্রমাণ চিলির সান্তিয়াগোর এই অফিসিয়াল স্টোরের বাইরে সমর্থকদের সারি। প্রতিদিন ভোর থেকেই জমছে দীর্ঘ লাইন। তবে অদ্ভুত বিষয়, এই লাইনে দাঁড়ানো মানুষের বড় একটা অংশই চিলির স্থানীয় নাগরিক নন, তারা এসেছেন প্রতিবেশী দেশ আর্জেন্টিনা থেকে। বুয়েন্স এইরেসে অতিরিক্ত দাম এবং তীব্র সংকট প্যানিনি স্টিকারের। সান্তিয়াগোতে যেখানে একটা অফিসিয়াল অ্যালবাম বিক্রি হচ্ছে 3900 চিলিয়ান পেসোতে, সেটাই আর্জেন্টিনার মেন্ডোজায় এসে কালোবাজারে রূপ নিচ্ছে প্রায় 12,000 চিলিয়ান পেসো। চিলির সীমান্ত থেকে মাত্র 360 কিলোমিটার দূরের এই আর্জেন্টাইন শহরে তাই চলছে দেদারসে রিসেলিং। এই বিশাল দামের পার্থক্যের কারণে অনেকেই এখন সান্তিয়াগো থেকে কার্টুন ভর্তি করে অ্যালবাম নিয়ে যাচ্ছেন আর্জেন্টিনায় ব্যবসা করার জন্য। কারণ এই সংকটের সুযোগ নিয়ে আর্জেন্টিনায় ঢুকে পড়েছে নকল অ্যালবামের এক বিশাল চক্র। দামটা অনেক কম বলেই আমরা আসলে এখানে অ্যালবাম কিনতে এসেছি। আমাদের আর্জেন্টিনায় এই একটা অ্যালবামের দামই এখন প্রায় 8 থেকে 10,000 আর্জেন্টাইন
পেসোর মতো দাঁড়িয়েছে। চিলিতে এসে কিনলে আমাদের অনেক টাকা সাশ্রয় হচ্ছে। চিলি থেকে অ্যালবাম নেওয়াটা আমাদের জন্য সত্যিই লাভজনক। এখানে দামের পার্থক্যটা বিশাল, তাই আমরা এগুলো কিনে নিয়ে আর্জেন্টিনায় গিয়ে ভালো দামে বিক্রি করতে পারছি। পরিস্থিতি এমন হয়েছে যে আসল জিনিসের সংকটের কারণে আর্জেন্টিনায় এখন প্রচুর নকল অ্যালবামও চলে এসেছে এবং সেগুলোই বিক্রি হচ্ছে। আর্জেন্টাইনরা আসলে স্টিকারের জন্য রীতিমতো দিশেহারা হয়ে পড়েছে। আর এই অবস্থা শুধু আর্জেন্টিনার একার নয়, এখানে চিলিতে কিংবা আমেরিকার অন্যান্য দেশগুলোতেও একই চিত্র। দুর্ভাগ্যবশত আমাদের কাছে বিক্রির জন্য পর্যাপ্ত পরিমাণে স্টিকারই আসছে না, আর ঠিক এই কারণেই চারদিকে স্টিকারের এত বড় সংকট তৈরি হয়েছে। শুধুমাত্র অ্যালবাম নয়, মূল সংকটটা তৈরি হয়েছে স্টিকার নিয়ে। ভক্তরা পাগলের মতো হন্যে হয়ে খুঁজছেন প্রিয় ফুটবলারদের স্টিকার। চলছে একে অপরের সাথে স্টিকার বদলের ধুম। বিক্রেতারা বলছেন কেবল আর্জেন্টিনা নয়, লাতিন আমেরিকার একটা বড় অংশ জুড়েই এবার স্টিকারের সরবরাহ চাহিদার তুলনায় অনেক কম। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। বিশ্বকাপের উন্মাদনা শুরুর আগেই নতুন করে দুশ্চিন্তা দেখা দিয়েছে ফুটবল বিশ্বে। কঙ্গোতে ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাস বাড়িয়ে দিচ্ছে আতঙ্ক। যদিও সাধারণ সমর্থকদের জন্য ইবোলা আক্রান্ত হওয়ার ঝুঁকি খুবই কম, কারণ মারাত্মক সংক্রমিত রোগীদের সংস্পর্শে না গেলে কেউ আক্রান্ত হবে না, এমনটাই জানিয়েছেন গ্লোবাল হেলথ বিশেষজ্ঞ ডক্টর অলিভার জনসন। তারপরও বিমানবন্দর, সীমান্ত এলাকায় নিরাপত্তা ও স্বাস্থ্য পরীক্ষা জোরদার করেছে আয়োজকরা। বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, উন্মাদনা বাড়ছে বিশ্বজুড়ে। 48 দলের এই আসরকে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, কিন্তু তার মাঝেই পূর্ব কঙ্গোতে ইবোলার প্রাদুর্ভাব নতুন করে চিন্তায় ফেলেছে আয়োজকদের। কঙ্গো জাতীয় দলও প্রস্তুতি নিচ্ছে বিশ্বকাপের জন্য। কোচ সেবাস্তিয়ান দেসাব্রের অধীনে ঘাম ঝরাচ্ছেন ফুটবলাররা। উদ্ভূত পরিস্থিতির কারণে প্রস্তুতিতে এসেছে পরিবর্তন। কিনশাসার বাতিল করেছে কিছু আনুষ্ঠানিকতা, দল সরিয়ে নেওয়া হয়েছে বেলজিয়ামে। এদিকে যুক্তরাষ্ট্রও বাড়িয়েছে সতর্কতা। কঙ্গো, উগান্ডা বা দক্ষিণ সুদান থেকে আসা যাত্রীদের জন্য চালু করা হয়েছে বিশেষ স্ক্রিনিং ব্যবস্থা। বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষা, তাপমাত্রা মাপা এবং অতিরিক্ত নজরদারি চলছে। গ্লোবাল হেলথ বিশেষজ্ঞ ডক্টর অলিভার জনসন অবশ্য আশ্বস্ত করেছেন সমর্থকদের। সাধারণ দর্শকদের জন্য ইবোলার ঝুঁকি খুবই কম। এটি বাতাসে ছড়ায় না। সাধারণত গুরুতর অসুস্থ কারো সরাসরি সংস্পর্শে এলে সংক্রমণ ঘটে। গোমা সীমান্তে ইতোমধ্যে স্বাস্থ্যবিধি কঠোর করা হয়েছে। প্রবেশপথে যানবাহন থামিয়ে হাত ধোয়া, মাস্ক পরা এবং তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন বড় ঝুঁকি নয় ইবোলা, তবে বিশ্বকাপের মতো বিশাল আয়োজনে অতিরিক্ত স্বাস্থ্য পরীক্ষা ও দীর্ঘ স্ক্রিনিং কিছুটা ভোগান্তি তৈরি করতে পারে। একই সঙ্গে স্বাস্থ্য ইস্যুকে কেন্দ্র করে যেন কোনো বৈষম্য তৈরি না হয় সেই আহ্বানও জানিয়েছেন তারা। স্বাস্থ্য পরীক্ষার কারণে বিমানবন্দরে লাইন বাড়বে, অতিরিক্ত সময় লাগবে এবং আয়োজকদের উপর চাপ বাড়বে। তবে সমর্থকদের জন্য বড় স্বাস্থ্য ঝুঁকি হওয়ার সম্ভাবনা খুব কম। কঙ্গো থেকে আসা কাউকে দেখে ভুল ধারণা তৈরি করা উচিত নয়। বিশ্বকাপের মূল বার্তাই হচ্ছে একতা ও পারস্পরিক সম্মান। বিশ্বকাপে কঙ্গোর গ্রুপে আছে পর্তুগাল, কলম্বিয়া ও উজবেকিস্তান। হিউস্টনে পর্তুগালের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান। তবে ফুটবলের সবচেয়ে বড় উৎসবের আগে এখন প্রশ্ন একটাই, বিশ্বকাপ শুধু মাঠের লড়াইয়ে সীমাবদ্ধ থাকবে নাকি স্বাস্থ্য নিরাপত্তাও হয়ে উঠবে বড় চ্যালেঞ্জ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। না থেকেও 2026 বিশ্বকাপে থাকছেন পেলে। ফুটবল কিংবদন্তিকে সম্মান জানিয়ে 31 ফুট উঁচু এক বিশাল ভাস্কর্য তৈরি করা হয়েছে মেক্সিকোর গুয়াদালাহারায়। মূলত এই ভেন্যুতে 1970-এর বিশ্বকাপে পেলের পারফরমেন্সের সম্মাননা জানিয়েই নির্মাণ করা হয়েছে শিল্প। ব্রোঞ্জের তৈরি এই ভাস্কর্য ঘিরে এরই মধ্যে কৌতূহল বাড়ছে পর্যটকদের মাঝে। ফুটবল ছাড়ার অর্ধশত বছর পরেও প্রাসঙ্গিক, প্রয়াত হলেও থাকছেন এবারের বিশ্বকাপে। নামটা পেলে বলেই হয়তো এমন প্রভাব সৃষ্টি করা সম্ভব। 2022-এ প্রয়াত হওয়া এই ফুটবল কিংবদন্তিকে সম্মান জানিয়ে তৈরি করা হয়েছে বিশাল এক ভাস্কর্য। মেক্সিকোর গুয়াদালাহারায় 31 ফুট উঁচু এই স্ট্যাচু এরই মধ্যে নজর কাটছে সবার।
এই মেক্সিকোতেই 1970-এর বিশ্বকাপ জেতে ব্রাজিল। জালিস্কো স্টেডিয়ামে প্রথম রাউন্ড সহ কোয়ার্টার ফাইনাল আর সেমিফাইনালের ম্যাচ খেলে। পায়ের জাদুতে তখন মেক্সিকানদের মন জয় করে নেয় পেলে। 4 গোলের পাশাপাশি 6 অ্যাসিস্ট, এখনো যেটা বিশ্বকাপ রেকর্ড। ফুটবল কিংবদন্তিকে তাই সম্মাননা দিল শহর কর্তৃপক্ষ। পেলে গুয়াদালাহারাকে ভালোবাসতো এবং ব্রাজিল দল এ শহরের প্রেমে পড়েছিল, কারণ এ শহরের মানুষরা 1970-এর বিশ্বকাপে ব্রাজিল দলকে সর্বোচ্চটা উজাড় করে দেয়। এই ভাস্কর্য বিশ্বকাপ উপলক্ষে আমাদের উপহার। জালিস্কো স্টেডিয়ামের বাইরে প্লাজা ব্রাজিলে স্থাপন করা হয়েছে ব্রোঞ্জ দিয়ে নির্মিত সুবিশাল এই ভাস্কর্য। বিশ্বকাপ সামনে রেখে যা পরিণত হয়েছে দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। স্থানীয়রা তো আসছেনই, বিশ্বকাপ শুরু হলে বিদেশি পর্যটকরাও মুগ্ধ হবে প্রত্যাশা সংশ্লিষ্টদের। এটা একটা প্রতিকৃতি, যাতে আরো বেশি মানুষ যারা এখানে আসবে তারা জানতে পারবে বিশ্ব ফুটবলের কাছে গুয়াদালাহারা মানে কি। 2026 বিশ্বকাপে গুয়াদালাহারায় এ স্টেডিয়ামে মোট 4টি ম্যাচ অনুষ্ঠিত হবে। 12 জুন কোরিয়া আর চেক রিপাবলিক, 18 তারিখে মেক্সিকো বনাম কোরিয়া আর 23 তারিখে কলম্বিয়া কঙ্গো। তবে সবচেয়ে বড় ম্যাচটা 26শে জুন। হট ফেভারিট স্পেনের বিপক্ষে মাঠে নামবে লাতিন পরাশক্তি উরুগুয়ে। সাব্বির মিথুন, সময় সংবাদ। ইপিএলের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফার্নান্দেস। ক্যারিয়ারে প্রথমবারের মতো মর্যাদাপূর্ণ এই পুরস্কার জিতলেন পর্তুগিজ মিডফিল্ডার। চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে আছেন রেড ডেভিলসের নাম্বার 8। আর্সেনাল লিগ চ্যাম্পিয়ন হলেও ম্যান ইউনাইটেডের হয়ে কাটিয়েছেন স্মরণীয় এক মৌসুম। এখন পর্যন্ত লিগের 37 ম্যাচে সরাসরি 28 গোলে অবদান রেখেছেন এই মিডফিল্ডার। 8 গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করেছেন 20টি গোল। ইপিএলে এক মৌসুমে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড এখন যৌথভাবে ব্রুনোর দখলে। রোববার লিগ ম্যাচের শেষ ম্যাচে ব্রাইটনের মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। সে ম্যাচে একটি অ্যাসিস্ট করলেই রেকর্ডটা এককভাবে ব্রুনোর দখলে চলে আসবে। চলতি মৌসুমে ইপিএলের রেকর্ড 132টি গোলের সুযোগ তৈরি করেছেন এই মিডফিল্ডার। কুয়েতের কেসিসি টি10 রামাদান লিগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের খুলনা রয়্যাল বেঙ্গল। ফাইনালে ভারতের সুপার 11কে 12 রানে হারিয়েছে লাল সবুজের খেলোয়াড়রা। ফাইনাল ম্যাচ দেখতে মাঠে ছিল প্রবাসীদের উপচে পড়া ভিড়। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। কুয়েত ক্রিকেট ক্লাবের আয়োজনে কেসিসি টি10 রামাদান লিগ 2026 টুর্নামেন্টে এবার ছিল 20 দল। ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কার প্রবাসীদের অংশগ্রহণে দলগুলোর সঙ্গে ছিল বাংলাদেশিদের একটি টিম। খুলনা রয়্যাল বেঙ্গল নামে টুর্নামেন্টে অংশ নেন তারা। তবে শুধু অংশগ্রহণেই আটকে ছিলেন না বাঙালিরা, নিজেদের পারফরমেন্স দিয়ে জায়গা করে নেন ফাইনালে, যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ভারতের সুপার 11। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় খুলনা রয়্যাল বেঙ্গল। নির্ধারিত 10 ওভারে 5 উইকেট হারিয়ে দলটি সংগ্রহ করে 99 রান। 100 রানের জয় লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ভারতের সুপার 11 লড়াই চালিয়ে যায়। নির্ধারিত 10 ওভারে 6 উইকেট হারিয়ে 87 রানের বেশি করতে পারেনি তারা। 12 রানের জয় নিয়ে শিরোপা উল্লাসে মাতে বাংলাদেশের খুলনা রয়্যাল বেঙ্গল। আমরা প্রথম চ্যাম্পিয়ন হয়েছি, আমি আবেগে আপ্লুত আর কি। অনেকদিন আমরা চ্যাম্পিয়ন হই না, পরপর 3টা রানার্স আপ, অবশেষে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। খেলাধুলার সাথে সংশ্লিষ্ট আছে তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করা এবং ক্রিকেট অ্যাসোসিয়েশনকে সর্বোচ্চ সহযোগিতা করা। আমরা আশা করি ভবিষ্যতে তারা আরো সুন্দর সুন্দর খেলা উপহার দিবে আমাদেরকে। এদিন ফাইনাল ম্যাচ উপভোগ করতে মাঠে ছিল বিভিন্ন দেশের বিপুল সংখ্যক প্রবাসী ক্রিকেট প্রেমীদের ভিড়। বাংলাদেশের জয়ের পর মাঠ জুড়ে আনন্দ উল্লাসে মেতে ওঠেন প্রবাসীরা। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। জাতীয় দলের কোচ হিসেবে এখনো চূড়ান্ত নন থমাস ডুলি। স্যান মেরিনোর বিপক্ষে হামজাদের পারফরমেন্স দেখেই সিদ্ধান্ত নেবে বাফুফে, জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী। আমরা সামনের যে খেলাটা রয়েছে সেটাকে আমরা দেখব, তারপরে আমরা ফাইনালি গিয়ে হয়তোবা বাংলাদেশ ফুটবল ফেডারেশন তার সাথে আনুষ্ঠানিকভাবে চুক্তি করবে। দেশের ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত করার তাগিদ স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের। বললেন, খেলাধুলাকে এগিয়ে নিতে নানান উদ্যোগ নিচ্ছে সরকার। অন্যান্য খেলাও আমি চাই যাদের খেলাধুলার প্রতি জেনুইন আগ্রহ আছে তারা যেন খেলাধুলা পরিচালনা করে।
এবং বিসিবি নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ। জেলা বিভাগ থেকে 4 জন নির্বাচিত হচ্ছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস ক্লাব ক্যাটাগরিতে। এই ছিল খেলার সময়। এরপর প্রবাসের সময় সঙ্গে থাকবেন সহকর্মী জিন্নাতারা যশোর। মিথুন, আপনাকে ধন্যবাদ। প্রবাসের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।